নমস্কার, লিভিং উইথ পেরিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো। আজকে একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলবো। অবশ্যই সবাই জানো যে অভয়ার 9th আগস্ট অভয়ার যে কেসটা, যে ঘটনাটা ঘটেছিল, একটা নারকীয় ঘটনা ঘটেছিল, তারই কেসটা সুপ্রিম কোর্টে যাওয়ার পর একটু অন্যরকম জায়গায় যাচ্ছিল, কিন্তু লাস্ট সোমবার কেসটার হিয়ারিং আবার অন্যরকম ভাবে আসে। হিয়ারিং হচ্ছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্যারের বেঞ্চে হচ্ছে এটা। তো কলকাতা হাইকোর্টের আন্ডারে এবার কেসটা চলে এসছে। দেখো, তার আগে একটা কথা বলি, এই অভয়া কাণ্ডটা এটা আমাদের মানে কলকাতার একটা লজ্জা, ওয়েস্ট বেঙ্গলের লজ্জা। এই ঘটনা কোথায় ঘটনাটা ঘটলো না, চিকিৎসাঙ্গন, যেখানে মানুষ সব থেকে বেশি নিরাপদ নিজেকে ভাবে, যে জায়গায় গেলে সব থেকে মানুষ যেখানে নিরাপদ ভাবে, সেইখানেই এই নারকীয় ঘটনাটা ঘটলো। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই চাই, সেরকম চায় নির্যাতিতার বাবা মা, তিলোত্তমার বাবা মা। তিলোত্তমার বাবা মা লড়াই করছেন, হ্যাটস অফ। মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। দেখো, ওনারা জাস্টিসের জন্য লড়ছেন, তার কারণ ওনাদের আর নতুন এই জাস্টিস সুবিচারটা কেন নিতে চাইছে, যাতে ফার্দার আর এইরকম অভয়াকাণ্ড রাজ্য তথা দেশ তথা পৃথিবীতে যাতে আর না ঘটে। কারণ ওনারা যাকে হারিয়েছেন, ওনাদের একমাত্র সন্তান, তাকে আর ওরা কোনো মূল্যেই ফেরত পাবে না, কিন্তু সুবিচারের মাধ্যমে ওনারা মনে করেন ওদের মেয়ের আত্মা শান্তি পাবে। তার সাথে এই আপামর পৃথিবীতে মানুষজনের একটা শিক্ষা হবে। এইরকম অভয়ার মতো নারকীয় ঘটনা ঘটাবার চিন্তা যদি কারোর মাথায় থাকে, এই দৃষ্টান্তমূলক শাস্তিটাও রেফারেন্স হিসেবে মাথায় থাকবে যে এইরকম ঘটনা ঘটলে এরকম শাস্তি হতে পারে। সেই হিসাবেই অভয়ার বাবা মার লড়াই। ওনারা প্রথম দিন থেকেই অনেক রকম দ্বন্দ্ব প্রকাশ করেছেন এবং সুপ্রিম কোর্টের সিবিআই যে তদন্ত, তার উপর ওনাদের কোনো দিনই ফেথ ছিল না এবং ওনারা অনেকগুলো কারণেই কেসটাকে কলকাতা হাইকোর্টে নিয়ে এসছে। প্রথম তো কনফিডেন্স, মানে ঠিক ভরসা করা না করতে পারা। দ্বিতীয়ত দূর, বারবার দিল্লিতে যাওয়া আসা, সেটাও একটা ব্যাপার। সেই কারণেই ওরা কলকাতায় কেসটা নিয়ে আসে। এবং মজার ব্যাপার, কলকাতায় সোমবার হিয়ারিং হয়, মন্ডেতে লাস্ট সোমবার হিয়ারিং হয়। যে ডেথ সার্টিফিকেট, মেয়ের মারা যাওয়ার ডেথ সার্টিফিকেট ওরা লাস্ট 8 মাস ধরেও পাচ্ছিল না, কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্যারের কাছে বেঞ্চে যাওয়ার পরেই ওদের বাড়িতে গিয়ে স্বয়ং রাজ্যের যিনি স্বাস্থ্য অধিকর্তা বসায় আছেন, তিনি গিয়ে এই ডেথ সার্টিফিকেট ওনার বাড়িতে গিয়ে দিয়ে আসে। এটা হচ্ছে ওনাদের ফার্স্ট অ্যাচিভ, যেটা ওনারা দিল্লিতে সিবিআই দপ্তরে গিয়েও দরবার করে বা সুপ্রিম কোর্টের কাছেও দরবার করে যে সার্টিফিকেট ওনার পায়নি, কলকাতা হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষ স্যারের কাছে কেসটা ওঠাবার মাত্রই একটা দিন হিয়ারিং হয়েছে, কি হিয়ারিংয়ের মোস্টলি আগের দিনই, হিয়ারিংয়ের দিনই ওনাদের বাড়িতে গিয়ে, স্বাস্থ্য দপ্তর থেকে ওনাদের বাড়িতে গিয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট, মানে অভয়ার ডেথ সার্টিফিকেট ওনার পেয়ে যায়। এটা তো ফার্স্ট ওনারা জিতলেন। এবং যে জিনিসটা দেখা যাচ্ছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্যার যে কথাগুলো বলেছে, পয়েন্টসগুলো আমি এখানটায় রেখেছি ঠিক বলার জন্য, ভুল যাতে না হয়। আমাদের আপামর মানুষের যে মনের কথা, মনের প্রশ্ন, সেগুলোই উনি কিন্তু যেন ঠিক জনপ্রতিনিধির মতোই
সিবিআই দেখে প্রশ্ন করলেন। নাম্বার ওয়ান কি না, বহুদিন আগেই সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল। তদন্তে আপনারা কি কখনো ভারতীয় ন্যায় সংহিতার ৭০ ধারা মানে গণধর্ষণ যেটা, সেই অনুসারে কি তদন্ত করেছেন? প্রশ্ন সিবিআই কাছে ফার্স্ট, যেটা আমাদেরও। দ্বিতীয়, নিম্ন আদালতে আপনাদের বক্তব্য ঠিক কি ছিল? লোয়ার কোর্টে আপনাদের কি বক্তব্য ছিল? অভিযুক্ত এক না একাধিক? এই পয়েন্টসটা তো মানে একদম মানে তীরের মতো গিয়ে করেছেন উনি, তীরের মতো, যে অভিযুক্ত এক না একাধিক। এবং তারপরে উনি আরও বলেছেন যে প্রথম চার্জশিট পেশের পরও অতিরিক্ত কোনো চার্জশিট কেন পেশ করা হলো না? তাহলে সিবিআই এখন কি করছে, কি কাজটা করছে? তদন্ত করছে না তথ্য প্রমাণ লোপাটের তদন্ত করছে? কোন তদন্ত করছে? মানে কেসের তদন্ত করছে না নির্দিষ্ট মানে অপরাধ যেটা হয়েছে সেই অপরাধের তদন্ত করছে, নাকি তথ্য প্রমাণ লোপাটের তদন্ত করছে? মানে এই শুরুটাই যা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, প্রথমেই নাড়িয়ে দিয়েছে সিবিআইকে। এই প্রসঙ্গে আমি ওই যে মনে হয় আমরা সবাই হয়তো আশা করতে পারি এইবার হয়তো সুবিচারের দিকে একটু হলেও এগোচ্ছে। এটা আমার বা আপামর মানে দেশবাসী, রাজ্যবাসী, পৃথিবীবাসীর মত নয়, এটা স্বয়ং অভয়ার মা বাবারও বক্তব্য যে ঠিক রাস্তা বা ঠিক ট্র্যাক এইবার তীর্থঙ্কর স্যার নিয়েছে। এবং এই কেসে যাদেরকে এবার ইনভলভ হচ্ছে, যাদের তদন্ত হচ্ছে, 4 জন নার্স, তারা সেই সময় কেন তদন্ত হয়নি? যখন সিবিআই কেন ওই অন ডিউটি, ওই দিন যখন ওই 4 জন নার্স ডিউটিতে ছিল তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? তারপর 2 জন ডাক্তার যারা নেপাল এবং লন্ডনে চলে গেল তাদেরকে বাও কেন এতটা সময় দেয়া হলো? তাদের নামটাও তো জুনিয়র ডাক্তারদের মুখে মুখে ঘুরেছে। যে সিস্টার কে ইন্টারভিউ নিতে গেছে সাংবাদিকরা, উনি অটোতে উঠছে, সবেতে একটা ভয়ে সংকুচিত, উনি বোঝাই গেল উনি অ্যাভয়েড করলেন, সাংবাদিকদের মুখোমুখি উনি হতে চাননি। ওটা হতেই পারে, উনি খুব নার্ভাস ছিলেন। যে ভিডিও লোপাটের অভিযোগ হয়েছে ওই নার্সের বিরুদ্ধে, হয়তো উনি মিডিয়ার সামনে মুখ খোলেন, যা প্রমাণ উনি বললেন আমি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। ভিডিও মানে কি ঘটনা সেদিন ঘটেছে সমস্ত কিছুই উনি দিয়েছেন এবং সেগুলো সমস্তই অডিও বা ভিডিও কল রেকর্ড হয়ে কোর্টে পেশ করাও হয়ে গেছে। এই সমস্ত কিছু তদন্ত হবে আগামী শুক্রবার। একটা ভাইটাল মোড় ঘুরবে অভয়া তদন্তে। তার আগে অভয়া তদন্তে একজন বিশিষ্ট মানুষের কিছু কথা আপনাকে শোনাবো। সেটা অভয়ার মায়ের মুখ থেকেও শোনা গেছে যে একটা ইয়ে হয়েছিল আরজি করে, এই অভয়ার ট্রিটমেন্ট চলাকালীন একজন মারা যায়। মারা যাওয়ার আগে এই অভয়া বলেছিল এই ওষুধটা দেবেন না, এটা জাল ওষুধ, এই ওষুধ দিলে পেশেন্টটা খারাপ হয়ে যাবে, ও কিন্তু বলেছিল। কিন্তু এরা সেই কথা শোনেনি, ওই ওষুধটা ওকে অ্যাপ্লাই করে এবং সেই মানে ওই পেশেন্টকে অ্যাপ্লাই করে এবং ওই পেশেন্ট মারা যায়। তারপর আরজি করে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ডে এই অভয়াকেও ডাকা হয় তার মানে তার বক্তব্য শোনার জন্য। এবং সেখানে সে প্রমাণ করে দিয়েছিল যে সেই সময় যে ওষুধগুলো দেওয়া হয়েছিল ওই নির্দিষ্ট পেশেন্টটিকে সেটা জাল মেডিসিন ছিল। এই
একটু একটু করে উনি এই আর্জি করে যে দুর্নীতি চক্র বা দুষ্ট চক্র কাজ করছে বা কারা করছে, কিভাবে কাজ হচ্ছে, কোথায় হচ্ছে, সেগুলো উনি জানতে পেরে গেছিলেন। এবং সেই জন্যই ওকে 36 ঘন্টা ডিউটিটাও করতে দেওয়া হয়। এটা আমার ব্যক্তিগত মতামত যে এই 36 ঘন্টা ডিউটিটা এই কারণেই করতে দেওয়া হয়েছিল যে ওকে সারাক্ষণ ওই হসপিটালের মধ্যে আটকে রাখা। কারণ সুযোগ সন্ধানী যারা ছিল তারা ওয়েট করছিল সুযোগ এবং সময় যেই মতো করে অভয়ের ওপর ওরা প্রতিশোধটা নিতে পারে। এবং আমার মনে হয় এই যে 9 আগস্ট যে ঘটনাটি ঘটেছে এটা প্রি প্ল্যান। একটা গ্রুপ কাজ করেছে এবং প্রি প্ল্যান না হলে ওই ঘটনাটা ঘটিয়েই ওই রাতের মধ্যেই সমস্ত কিছু নথি সমস্ত কিছু সরিয়ে এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে প্রিন্সিপাল যিনি আছেন সন্দীপ ঘোষকে সমস্ত কিছু জানিয়ে ওরা ইন্ডিয়ার বাইরে কী করে চলে গেল। আগে থেকে যদি অ্যারেঞ্জ করা না থাকতো যে এই দিন এই ঘটনাগুলো আমরা ঘটাবো, একটা ছক কষে নেওয়া, একটা মানে ব্লু প্রিন্ট যাকে বলে সেটা করে নিয়েছিল। করে না নিলে ওরা ওই দিন ওই রাতেই দুজন ডাক্তার, একজন নেপাল এবং একজন লন্ডনে, কি করে চলে গেল ওই রাতের মধ্যে। সেখান থেকেই প্রশ্ন আসছে যে যেটা আমরা বারবার বলেছিলাম যে একা সঞ্জয় রায় কখনোই দোষী হতে পারে না। যে নারকীয় ঘটনাটা ঘটেছে একটা গ্রুপ, এবং নির্যাতিতার মা বলছেন যে ওদের মোটিভ ছিল মার্ডার করা, ধর্ষণটা ওদের মোটিভ ছিল না। হয়তো ধর্ষণ হয়ও নি এরকম কথাও উনি বলেছেন, কারণ উনি ওনার বয়ানের মাধ্যমে বলেছেন যে তাদের মেয়ে বাড়িতে গিয়েও এই দুষ্ট চক্রের কথা বারবার বলতো এবং সেটা আরজিকর অথরিটি জানতে পেরে গেছিল যে সব কিছু জেনে গেছে, মানে একে সরিয়ে দিতে হবে। এইটা একটা দুর্নীতি কখনো তো একজনের দ্বারা হয় না। দুর্নীতি গঠনমূলক কাজ, ইউনাইটেডলি কাজটা করতে হবে। তাহলে এর মধ্যে একা সঞ্জয় রায় রয়েছে আর কেউ নেই, এ তো হতে পারে না। সেইটার দিকেই নজর দিয়েছে তীর্থঙ্কর ঘোষ, যেটা উনি বলেছেন যে তথ্য প্রমাণের লোপাটে তদন্ত করছেন নাকি মানে নির্দিষ্ট অপরাধ যেটা হচ্ছে তার তদন্ত করছেন। কারণ উনি বুঝতেই পারছেন যে কেসটা সিবিআই কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আর কিছু ক্লিপিং দিচ্ছি একটু পরে, আমি বলিনি কিছু কথা, তারপর একটা অডিও ক্লিপ আমি শোনাবো। আমি ফেস রিভিল করবো না, আমি শোনাবো, সেটা আপনারা শুনলে আরও বুঝতে পারবেন। মনোবিদ আমরা জানবেন যখনই আমরা কোনো রকম খুব ডিপ্রেশনে যাই, মানে আমি তো নিজে করি কাজ, যেহেতু আমি এটাকে খুব মানি, আমরা তখন একটু সাইকিয়াট্রিস্টের কাছে, সাইকিয়াট্রিস্ট বলবো কি সাইকোলজিস্ট বলবো সেটা তোমরা বলে নাও, মনোবিদ বাংলায় যেটা একদম, তো তার কাছে আমরা যাই মনের অনেক কিছু প্রশ্নের হদিশ উত্তর যখন নিজেরা পাই না যাই, বা ডিপ্রেশন যখন কাজ করে তখন আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই। সেই রকম নির্যাতিতা মানে আমাদের অভয়া বা তিলোত্তমাও গিয়েছিল মনোবিদের কাছে। সেখানে গিয়ে বলেছিল যে জাল ওষুধ, জাল মেডিসিনের রমরমা ব্যবসা চলছে এবং প্রচুর পেশেন্টের অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে। তখন ওই মনোবিদ অভয়াকে বলেছিল, তাহলে তুমি যখন এগুলো সব জানো, তো তুমি এগুলো তোমরা ডাক্তাররা সবাই মিলে তোমাদের সুপারিনটেন্ডেন্টকে কেন জানাচ্ছ না? তখন আমাদের অভয়া বলেছিল যে সুপারিনটেন্ডেন্টকে জানালে কিচ্ছু হবে না, সুপার কিচ্ছু করবে না, এই সমস্ত কিছু দেখাশোনা করছে একমাত্র প্রিন্সিপাল। তখন বললো তাহলে তোমরা, তখন উনি বলেন যে তুমি প্রিন্সিপাল কি জানো, সমস্ত ঘটনা প্রিন্সিপাল জানো। বলছে প্রিন্সিপাল
সন্দীপ ঘোষ নামটা তখন উনিও শোনেন, সন্দীপ ঘোষ উনি সব জানেন, A to Z জানেন, কোথায় কি দুর্নীতি হচ্ছে, কিভাবে দুর্নীতি হচ্ছে সব উনি জানেন। ওনাকে বলেও কোনো লাভ হবে না। যখন এই কথাগুলো মনোবিদ বলছেন সাংবাদিকদের, তখন অভয়ের বাবা ওই মনোবিদকে বলেছেন এই কলকাতা হাইকোর্টে যদি দরকার পড়ে ওনার বয়ানের জন্য যদি ডাক পড়ে উনি বয়ানগুলো দেবেন কি না। উনি রাজি হয়েছেন, উনি রাজি হয়েছেন, অভয়ার মনোবিদ রাজি হয়েছেন। এই মূল্যবান অভয়ার এবং ওই মনোবিদের যে কনভারসেশন, যে কথোপকথন, সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে বলা। তার মানে এর থেকেই প্রমাণিত হচ্ছে অনেক অচেনা অজানা মুখ এইবার সাক্ষী দিতে আসছে কলকাতা হাইকোর্টে আমাদের তিলোত্তমার এই অন্যায় প্রতিবাদে। এক তো আমাদের স্বয়ং তীর্থঙ্কর ঘোষ, তিনিও অন্য মাত্রায় একজন মানুষ, বোঝাই যাচ্ছেন। প্রথম দিনই সোমবারই ঘা মেরে দিয়েছেন। তারপর যারা যারা মুখ খুলতে রাজি হয়েছে, কারণ এখানে মনোবিদ, তারপরে কিছু পুলিশ সিকিউরিটি আসবে, 4 জন নার্স, এইরকম অনেক আরো নতুন নতুন ফেস আসছে, যারা শুক্রবার হয়তো শুক্রবার তাদের বয়ান দেবে কলকাতা হাইকোর্টে। সেই জন্য তিলোত্তমার বাবা মার সঙ্গে আমরাও হয়তো আশাবাদী, নতুন সূর্যের আলো, হয়তো বিচারের আলো আমরা দেখব। আমরা আর হয়তো বলবো না বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা চাই অভয়ার বিচার, সঠিক বিচার হোক, দোষীরা আর যেন এই রকম খোলা আকাশের নিচে ঘুরে না বেড়াক। যতই দেরি হোক, লন্ডন বা নেপাল যেখানে তারা লুকিয়ে আছে তাদেরকে অ্যাম্বাসি সহযোগিতার মাধ্যমে তাদের যত শীঘ্রই দেশে ফেরানো হোক। কারণ এই অচেনা মুখগুলো বড্ড বেশি নিজেদেরকে সেফ সাইডে রাখার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল সঞ্জয় রায়ের ওপর দিয়ে ব্যাপারটা মিটে যাক, আর সঞ্জয়কে যদি হ্যাং করিয়ে দেওয়া যায় তাহলে তো কেল্লা ফতে। এই জন্য অভয়ের বাবা মাও বলেছে যে আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না, ও থাকুক সাইডে। কারণ যখন এই নতুন নতুন ফেসগুলো উঠবে কোর্টে, তখন ওরও বয়ান আমরা নেব, ও কি বলে সেটাও শুনবো। মানে আবার কেসটাকে রিওপেন করা হচ্ছে সঠিক দিশা দিয়ে, সঠিক পদ্ধতিতে, কাউকে এখানে স্পেশাল প্রায়োরিটি না দিয়ে। সেই জন্য ওই দিনকার যেটা বারবার আমরা অনেকে বলেছি, বা নির্যাতিতার বাবা মা, ভাইয়ের বাবা মাও বলেছে, যে একাত কাজদা সেই কিছু ডাক্তার তার সহপাঠী তারাও হয়তো এইবার আসবে ফ্রন্ট ফেজে। তার মানে বুঝতে পারছো তো, শুক্রবারের দিনটা আমাদের কলকাতা হাইকোর্টে এই মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে। কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই দিন, কারণ নতুন নতুন প্রমাণ আসছে যে এই আর একটা কথা, সন্দীপ ঘোষ সে হয়তো ডাইরেক্ট কিছু করেনি, হ্যাঁ, কিন্তু কোনো অপরাধ করার জন্য ডাইরেক্ট ইনভলভ হতে হবে তার কোনো মানে নেই। ইনডাইরেক্টলিও ইনভলভ হয়। সন্দীপ ঘোষ ইনডাইরেক্টলি ইনভলভ, মানে তোমরা অন্যায় করো, আমি তোমার পিছনে আছি, আমি তোমাদের রক্ষা করব। তার মানে আমরা অন্যায়কে উনি সাপোর্ট করেছেন, তাহলে ডাইরেক্ট উনি অপরাধী না হলেও উনি ইনডাইরেক্টলি অপরাধী। তো উনি তো অলরেডি বিচারাধীন আছেন, হয়তো অভয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলেও দুর্নীতি চক্রের সাথে উনি জড়িত আছেন। কিন্তু এই নতুন নতুন ফেসগুলো যখন তীর্থঙ্কর ঘোষের সামনে ফেস করবে, তখন পরোক্ষভাবে উনিও যে এই মার্ডার কেসের সঙ্গে জড়িত নয় তা কিন্তু আমরা বলতে পারি না। এমনও হতে পারে ওনারও একে সরিয়ে দেওয়ার জন্য
একটা মত ছিল বা একটা মানে ওনার পরোক্ষ সাপোর্ট ছিল অভয়াকে এই পৃথিবীর আলো থেকে, পৃথিবীর এই আলো ওর কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ওই সন্দীপ ঘোষেরও একটা পরোক্ষ সাপোর্ট আছে। দুর্নীতি ছাড়াও এহেন যদি প্রমাণ হয় সন্দীপ ঘোষের জন্য, আর একটা কালোময় অধ্যায় আসছে এবং টালা থানার ওসিও আছে। তার মানে ঘুরে ফিরে আমরা একটা কথাই বলতে পারি যে বলে না, সকালের সূর্য দেখলে আশা করা যায় হয়তো সারাটা দিন ভালো যাবে, ঠিক সেই রকম কলকাতা হাইকোর্টের সোমবারে প্রথম হিয়ারিংয়ের মাধ্যমে আমরা হয়তো আশা করতে পারি, হয়তো যেহেতু আমাদের দেশে বিচার তো বলাটা খুব শক্ত, তবুও আশা নিয়ে তো বেঁচে থাকা, আশা করতে পারি সুদিন বা সুবিচার এবার হয়তো অভয়া পেতে চলেছে। এবার শুনে নিন ক্লিপিংটুকু। আজ এই পর্যন্তই। শুক্রবারের দিকে সবাই তাকিয়ে থাকুন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দিকে। কি মূল্যবান মত উনি দেন, যে কেস ডায়েরি সমস্ত কিছু সিবিআইকে নিয়ে আসতে বলেছে, সমস্ত কিছু উনি দেখবেন, পুঙ্খানুপুঙ্খ উনি বিচার করবেন। নতুন নতুন ফেজ ওখানে ফেজ রিভিল হবে, যারা এতদিন ছিলই না, সামনে কেউ জানতোই না, তারা উঠে আসবে। সেই পুলিশ অফিসার, সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে, 4 জন নার্স থেকে আরম্ভ করে, দেশ বিদেশের বিভিন্ন ডক্টরস না পেলো, তারা লন্ডন নেপালে চলে গেল, তাদের সূত্রগুলো তো এখানে রয়েছে, তাদেরকে নিয়ে আসা, মানে একটা নতুন ধরনের জেরা হয়তো আমরা শুক্রবার দেখতে চলেছি সমস্ত দেশবাসী, রাজ্যবাসী তথা সারা পৃথিবী, বিশ্বব্যাপী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেঁচে থাকবেন। আর আপনাদের আর্যিকর অভয়া নিয়ে আরও কিছু যদি আপনাদের জানা থাকে আমার কমেন্ট সেকশানে কমেন্টস করে যাবেন। আমি খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। চাই অভয়ার মতো ঘটনা আর যেন কারোর জীবনে না ঘটে, মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। এই হত্যাকাণ্ডটাকে কোনোভাবে এক্সপ্লেনেশন করা যায় না, কোনোভাবে ব্যাখ্যা দেওয়া যায় না। কতখানি বিকৃত মস্তিষ্ক থাকলেই এই রকম অত্যাচার, এরকম কষ্ট দিয়ে মেয়েটার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁধে থাকবেন। পারলে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা। খুনের সঙ্গে জড়িত নয়, আরও একাধিক জড়িত রয়েছে। সেই জন্য আমরা সঞ্জয়ের ফাঁসি চাইনি, আরও তদন্ত হোক, সমস্ত অপরাধীরা ধরা পড়ুক এবং সমস্ত অপরাধী আমার মেয়ের যেমন চরম অত্যাচার করে মেরেছে ওরকম অত্যাচারিত হয়ে যেন মারা যায়, এটাই আমরা চাই। আপনার মেয়েকে মানে ধর্ষণ করে খুন করার উদ্দেশ্য ছিল না, মোটিভ খুন করাই ছিল। এটা আপনারা কালকে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল, ওটাও দেখবেন। অনেক দিন থেকে ওর উপর অত্যাচার চলছিল, ধর্ষণ হয়তো হয়ইনি। আমি মনে করি ওকে মার্ডারই করা হয়েছে। কারণটা কি কিছু জেনে ফেলেছিল? হ্যাঁ, জাল ওষুধ, জাল ইঞ্জেকশন এগুলো জেনে ফেলেছিল। আমাদেরও বলতো বাড়িতে গিয়ে, আমরাও জানতাম এগুলো। কিন্তু তাই বলে যে মেয়ে একেবারে মার্ডার হয়ে যাবে, ওকে যে পৃথিবীকে বাঁচার অধিকারই দেওয়া হবে না, এটা আমরা বুঝতে পারিনি, আমার মেয়েও বুঝতে পারেনি। শেষমেশ বিচার পাওয়ার কতটা আশা করি?